ইরানকে কিন্তু একাধিক শত্রুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। তার প্রকাশ্য শত্রু এখন তিনটা। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গতকাল না পরশুদিন ইরানের রাষ্ট্রপতি কথাও বলেছেন, তাদের এখন একটা যোগাযোগে আছেন। তারা মুখে মুখে সতর্ক করে, তারা বলে যে এরকম সংঘাত হলে যুদ্ধ অনেক বড় মাত্রায় বেড়ে যাবে, এই হবে সেই হবে। বলার পরে যখন আপনার হুতিরা যখন একটা মিসাইল মারে, সেটা আবার ডাউন করে ফেলে সৌদি আরব, বলেও সর্বনাশ, এ তো বিশাল মানবতা বিরোধী কাজ। কিন্তু ইসরায়েল যখন হামলা করতেছে তখন তাদের ভূমি এবং আকাশ ব্যবহার করতে দিচ্ছে, তখন আর বলছে না যে মানবতা বিরোধী কাজ হবে বা আটকাই দেই। ইরান ইসরায়েলের যে যুদ্ধটা এই মুহূর্তে চলছে, আমার কাছে বলা হচ্ছে যে আর এটা বড় পরিসরে বড় হবে কিনা, শুরু হবে কিনা। আমার কাছে মনে হয় না এই যুদ্ধের মাত্রা খুব একটা বড় হবে। বড় হবে বলতে মানে অন্য কোনো দেশ এতে যুক্ত হবে কিনা, এটা এই ইরান ইসরায়েলের মধ্যে এরকম পাল্টাপাল্টি হামলা চলতে থাকবে। এবং দুই দেশ যেহেতু বর্ডার শেয়ার করে না, তো তাদেরকে আসলে স্থল যুদ্ধের পরিবর্তে আমার মনে হচ্ছে আকাশ পথ ব্যবহার করেই তারা যুদ্ধটা করতে থাকবে। এবং এটা একটা পর্যায়ে এইরকমই থাকবে। আমার মনে হয় যে এর চাইতে আর বড় আকারে যুদ্ধ হওয়ার সুযোগ খুব কম। একটা হইতে পারে যে এদের আক্রমণের তাদের আক্রমণ মাত্রা বা ইরান বাড়িয়ে দিল আক্রমণের ইসরায়েলের উপর, সেটা বাড়তে পারে। কিন্তু আমি বলছি যে আর অন্যান্য পক্ষের যে যুক্ত হওয়ার যে বিষয়টা, সেইটা মনে হচ্ছে যে আমার কাছে তেমনটা হবে না বলেই মনে হচ্ছে। আর আরেকটা, এই যুদ্ধের যেই একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি, ইরান কিন্তু আসলে একা লড়াই করছে। ইসরায়েলকে তো আপনার কয়েকটি প্রকাশ্যেই দেশ তো মার্কিন অলরেডি সমর্থন যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউকে অলরেডি। ইরানের পাশে দাঁড়িয়েছে কয়েকটি দেশ, শক্তিশালী দেশগুলো, আশপাশের যতগুলো দেশ সবাই তো ইরানের পাশে দাঁড়িয়েছে। তারাও সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ঘোষণা দিয়েছে। ওরকম তো দাঁড়ায় নাই। এটা মুখে মুখে বলছে, নিন্দা টিন্দা করছে দু একটা দেশ। ধরেন আপনার ওই রকম যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যেই রকম সরাসরি অংশগ্রহণ করছে আপনার ইসরায়েলের পক্ষে, হয়তো বা হামলায় অংশগ্রহণ করছে না, কিন্তু ইরান থেকে যে ড্রোন বা মিসাইল বা আকাশপথে যে অস্ত্রগুলো পাঠানো হচ্ছে সেটাকে ইন্টারসেপ্ট করা, সেটাকে আটকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি অংশগ্রহণ করছে। এবং তাদের বিমানগুলো কিন্তু মধ্যপ্রাচ্যে টহল দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এটা তো তারা নিজেরাই স্বীকার করেছে। আপনি ইরানের পক্ষে কিন্তু ওই অর্থে কাউকে দেখবেন না যে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে বা ইরানকে রক্ষার জন্য নেমেছে। চীন কৌশলগত একটা কথাবার্তা বলেছে, রাশিয়া একটা কথাবার্তা বলেছে, পাকিস্তান এক ধরনের কথাবার্তা বলেছে, কিন্তু এরা কেউই কিন্তু প্রকাশ্যে চীনের সঙ্গে, সরি, ইরানের সঙ্গে যুদ্ধের ময়দানে নাই। হুম। এবং এবং একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে যখন ইসরায়েল থেকে বিমান পাঠানো হয় বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তখন কিন্তু তারা সৌদি আরব, জর্দান, ইরাক, সিরিয়ার আকাশ সীমা ব্যবহার করতে পারে। এবং হুম। এই যে রাষ্ট্রগুলা, এরা কিন্তু প্রকারান্তরে ইসরায়েলের পক্ষেই কাজ করছে। পাল্টা পদক্ষেপ হিসেবে যখন ইরানের দিক থেকে মিসাইল বা এয়ার স্ট্রাইক করা হয়, তখন এই দেশগুলো কিন্তু তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়। এবং ইসরায়েলের পাশাপাশি ইরানের ড্রোন সবচেয়ে বেশি ডাউন করেছে কিন্তু জর্দান। জর্দান, তারা এই 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 ড্রোন ডাউন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের হয়তোবা মিসাইল বা ব্যালাস্টিক ডাউন করার মতো ক্যাপাসিটি নাই বা করে নাই, কিন্তু ড্রোন সব আমার মনে হয় যে ইসরায়েলের চাইতে সবচেয়ে বেশি ড্রোন আটকে দিয়েছে কিন্তু জর্দান। আবার এই দিক দিয়ে হুতিরা যখন ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ে বা ড্রোন পাঠায়, সেটা কিন্তু আটকে দেয়, ভূপাতিত করে কিন্তু সৌদি আরব। তাইলে এখন আপনাকে বুঝতে হবে যে ইরান কিন্তু তার আশেপাশের যারা প্রতিবেশী আছে তারা প্রকাশ্যেই কেউ তার পক্ষে নামছে না। আহ, ইরানকে কিন্তু একাধিক শত্রুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। তার প্রকাশ্য শত্রু এখন তিনটা। একটা হচ্ছে ইসরায়েল, যার সঙ্গে সে সরাসরি যুদ্ধে লিপ্ত। এরপরে আছে যারা ইসরায়েলের, যারা আমি তো একটু যদি খারাপ ভাষায় বলি, যে ইসরায়েলের যারা সহযোগী শক্তি বা সরাসরি দালাল হিসাবে আবির্ভূত হয়েছে, এই যে জর্দান, সৌদি আরব, সিরিয়া, এরা হচ্ছে যে এক ধরনের, এদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। যদিও সৌদি আরবের সঙ্গে ইরানের এখন একটা ভালো সম্পর্ক আছে, তারা ওই মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গতকাল না পরশুদিন ইরানের রাষ্ট্রপতি কথাও বলেছেন, তাদের এখন একটা যোগাযোগে আছেন। কিন্তু এরা কিন্তু আসলে ইসরায়েলের পক্ষেরই শক্তি, এরা ইরানের পক্ষের শক্তি না। তারা ইসরায়েলকে রক্ষা করার জন্য যা করার উপর সব। উপর দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে এরা সবাই ইরানের পক্ষে ইসরায়েলকে সতর্ক করার কথা শুনতে পাচ্ছি। এগুলি কি তাহলে আপনি তারা মুখে মুখে সতর্ক করে, তারা বললে যে এরকম সংঘাত হলে যুদ্ধ অনেক বড় মাত্রায় বেড়ে যাবে, এই হবে সেই হবে।
কিন্তু বলার পরে যখন আপনার হুতিরা যখন একটা মিসাইল মারে, সেটা আবার ডাউন করে ফেলে সৌদি আরব, বলে ওই সর্বনাশ, এ তো বিশাল মানবতা বিরোধী কাজ। কিন্তু ইসরায়েল যখন হামলা করতেছে তখন তাদের ভূমি এবং আকাশ ব্যবহার করতে দিচ্ছে, তখন আর বলছে না যে মানবতা বিরোধী কাজ হবে বা আটকাই দেই। এরা এই কৌশলটা করছে। এবং আপনার এরা শেষ পর্যন্ত ইসরায়েলের পক্ষেই থাকবে, আমার আমার মনে হচ্ছে। আছে, তারা এখনো আছে, সামনেও থাকবে, তাদেরকে ইরান এবং পাশে পাবে না। আরেকটা পক্ষের সঙ্গে ইরানকে যুদ্ধ করতে হচ্ছে, যারা হচ্ছে এই গত 20-25 বছর যাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র মারলো, এই তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে লড়াই, এই যুদ্ধে যাদের প্রতিপক্ষ ছিল এই যে ইসলামপন্থী, যারা খিলাফতপন্থী, নানা ধরনের যে সন্ত্রাসী বা জঙ্গি যাই বলি না কেন, এরাও কিন্তু আপনি দেখবেন যে ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করছে। কারণ তারা যে ন্যারেটিভটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে ইরান শিয়া, এরা মুসলিম না, এদের আকীদাগত ঝামেলা আছে, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে বলে আপনি দেখবেন এরা কিন্তু আহ, এই প্রকারান্তরে ইসরায়েলকেই সমর্থন দিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে। একটা জিনিস আপনাকে যদি আমি একটু সংক্ষেপে বলি, ইরানের আজকের যে এই যে অবস্থা, ইরান যে বন্ধুহীন অবস্থায় এসে উপনীত হয়েছে, এইটার কিন্তু আমার মনে হয় শুরু হয়েছিল ইউক্রেন যুদ্ধ থেকে। কারণ ইউক্রেন যুদ্ধের পরে আমরা যদি আরেকটু পিছনে যাই, এই যে আরব বসন্তের নামে, আরব বসন্ত তো শুরু হয়েছিল তিউনিসিয়ায় গণতন্ত্রের জন্য। এরপরে কিন্তু আরব বসন্ত আর গণতন্ত্রকামীদের হাতে ছিল না, এটা পুরোপুরি পশ্চিমাদের হাতে চলে যায়। তারা যেটা করেছে কৌশলে, আরব বসন্তের নামে বিভিন্ন দেশে তাদের যে অপছন্দের শাসক আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করেছে। এটা কিন্তু ধরেন তারা মিশর পর্যন্ত আসার পরে খেয়াল হয়েছে যে না, আরবে তো গণতন্ত্র চলে আসতেছে, এখন আরবে যদি ডেমোক্রেসি আসে, আরবের দেশগুলোতে যদি গণতান্ত্রিক শাসক থাকে, তাহলে এই যে আমি সৌদি আরব জর্দানের যে কীর্তিকলাপের কথা বললাম, এগুলো কিন্তু সম্ভব না। তাইলে তারা মিশরে মুরসি আসলো, মুরসির কি পতন হয়েছে আমরা দেখেছি। এরপরে কিন্তু যে আরব বসন্তের যে গণতন্ত্রের ঢেউ, এই ঢেউটাকে তারা নিজেরা কবজায় নিয়ে যায় এবং তারা কিন্তু নিজেদের পছন্দ মতো শাসকের বিরুদ্ধে ব্যবহার করেছে। এইটা তারা শুরু করেছে, প্রথম প্রয়োগ করেছে সিরিয়াতে। আমি বলছি না বাশার আল আসাদ খুব ভালো শাসক ছিলেন, গণতান্ত্রিক শাসক ছিলেন, কিন্তু বাশার আল আসাদ ছিল ইসরায়েলের জন্য বড় হুমকি। এবং বাশারের বিরুদ্ধে যে তথাকথিত যে আরব বসন্তের ঢেউ, তারপরে সেখানে 4-5টা গ্রুপে বিভাজিত হয়ে যে যুদ্ধ শুরু করা, জঙ্গিদের একটা গ্রুপ, সিরিয়া আর্মি একটা গ্রুপ, কুর্দিদের একটা গ্রুপ, বাশার আল আসাদের একটা গ্রুপ, সবকিছু মিলিয়ে যে একটা গৃহযুদ্ধ হয়েছে সিরিয়াতে, সেইখানে কিন্তু ইরান যখন কৌশলগতভাবে রাশিয়াকে ইনভলভ করায়, তখন কিন্তু ইসরায়েল আমেরিকার যে কৌশলটা কোণঠাসা হয়ে গিয়েছিল। এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে কিন্তু ইরান, আপনি দেখবেন, একদম ইসরায়েলের বর্ডারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তো ওই সময় ইসরায়েলের নিরাপত্তা খুব ঝুঁকিতে ছিল। একদিক দিয়ে গাজা দিয়ে হামাসের আক্রমণ হচ্ছে, আরেক দিক দিয়ে লেবানন থেকে হিজবুল্লাহরা আপনার হামলা করছে, আরেক দিক দিয়ে সিরিয়া বর্ডার দিয়ে ইরানের প্রক্সি যোদ্ধারা কাছে পৌঁছে গিয়েছে আপনার রাশিয়া এবং চীনের সহায়তায়। ওই সময় কিন্তু তারা হচ্ছে অনেকটা বেকায়দায় ছিল। কিন্তু যেই রাশিয়া আপনার ইউক্রেন যুদ্ধে এঙ্গেজ হয়ে যায় এবং ওইদিকে তার অধিকাংশ মনোযোগ এবং সামরিক শক্তি ব্যয় করতে হয়, এরপরে দেখেন আস্তে আস্তে কিন্তু ইসরায়েল ইরানের যে প্রক্সি গ্রুপগুলা ছিল এদেরকে ধ্বংস করে দিয়েছে, লেবাননকে একদম ধসিয়ে দিয়েছে, হাসান নাসরুল্লাহ সহ তাদের সেকেন্ড ইন কমান্ডকে মেরে ফেলেছে। আপনি দেখেন ইসমাইল হানিয়াকে মেরে ফেললো। এবং আপনি দেখেন যে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসিকে মেরে ফেললো। আহ, সন্দেহ করা হয় যে তাকে মেরে ফেলছে ইসরায়েলিরা। এবং এর পাশাপাশি ইরানের বিভিন্ন জায়গায় হামলা করে তো তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মেরেছে। সর্বশেষ আঘাতটা ছিল আপনার বাশার আল আসাদের পতন। বাশার আল আসাদের পতনের পরে ওইখানে যে জঙ্গি গোষ্ঠীটি ক্ষমতা দখল করেছে, তারা কিন্তু ইসরায়েল বিরোধী কোনো কথা বলে নাই। তারা এসে প্রথমেই বলেছে আমরা ইরানকে এখান থেকে বের করব। এবং যেটা বলা হয়ে থাকে, এখন যারা সিরিয়া নিয়ন্ত্রণ করছে এরা আসলে ইসরায়েলেরই একটা অংশ। তারা একটু লেবাস টেবাস পরে, দাড়ি টুপি লাগায়া, ইসলামিক লেবাস পরে খিলাফতের কথা বলে, ইসলামের কথা বলে বিভ্রান্ত করছে। এবং তারা কিন্তু বেসিক্যালি, আপনি দেখেন, তারা সিরিয়া দখল করার পরে একের পর এক হামলা করে বাশার আল আসাদের যে অস্ত্রাগার ছিল, ডিপো ছিল, মানে বেসিক সন্দেহ করা হয় যে ওগুলা আসলে ইরানের ইনস্টলেশন ছিল, ইরানের সেখানে প্রচুর অস্ত্র ছিল, মজুদ ছিল, এগুলো একদম ধসিয়ে দিয়েছে।
এরপরে মোটামুটি মধ্যপ্রাচ্যে ইরানের যে এলাইগুলো ছিল বা প্রক্সিগুলা ছিল, হুম, হুতিরা এখন পর্যন্ত টিকে আছে। বাকিদের একদম ধ্বংস করে দিয়ে এইবার কিন্তু ইরানে আঘাত করেছে ইসরায়েল, এবং এটা অত্যন্ত পরিকল্পিত। এই পরমাণু চুক্তির আলাপ হইলেও আমার মনে হয় হামলা করত, না হলেও হামলা করত, কারণ এই মুহূর্তে ইসরায়েলের সিকিউরিটির ঝুঁকি একমাত্র ইরান। এরা আর কেউই, অন্যান্য যে দেশগুলোর কথা আমি বললাম, এরা কেউই নিরাপত্তার জন্য ঝুঁকি না। সিরিয়া তো নাই, সিরিয়া তো এখন পুরোপুরি ইসরায়েলের কবজায় দখলে চলে গিয়েছে। এবং আরো একটা তথ্য দেই, এই এলি কোহেন নামে একজন ইসরায়েলি একজন গোয়েন্দা সিরিয়াতে সেই হাফিজ আল আমিনের সময় হুম, আহ, ঢুকে পড়েছিল, এবং উনি তথ্য সরবরাহ করতেন, এবং তিনি এতটাই ঘনিষ্ঠ ছিলেন হাফিজ আল আমিনের যে তাকে মন্ত্রিত্ব দেওয়ারও একটা মানে তিনি ছদ্মবেশে ছিলেন, দেওয়ার একটা পরিকল্পনা ছিল হাফিজ আমিনের, বাশার আল আসাদের বাবার আগে যিনি ক্ষমতায় ছিলেন। পরে তো তাকে ধরা পড়ে যায় এবং তাকে প্রকাশ্যে দামাস্কাসে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু তার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো ছিল এবং তার যে দেহাবশেষ, এইটা মনে হয় ফেরত দেয় নাই দীর্ঘদিন। বাশার আল আসাদও দেয় নাই, হাফিজ আল আসাদও দেয় নাই। কিন্তু এই সম্প্রতি যে ক্ষমতা দখল করেছে, সিরিয়া দখল করেছে যে জঙ্গি গোষ্ঠী, ওরা কিন্তু এটা ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। তো এইটা একটা সিম্বল। কারণ ওই এলি কোহেনের যে জিনিসপত্রগুলা, যেটা আসলে ইসরায়েল চাচ্ছিল যে তারা নিয়ে যাবে, তারা এটা জাদুঘরে রাখবে এবং তাদের স্পাইং ক্যাপাসিটি এবং তাদের দেশপ্রেমের বিষয়গুলো তারা তুলে ধরবে তাদের জনগণের কাছে, সেটা কিন্তু এই সিরিয়ার সরকার, কোনো সরকারই দিতে চায় নাই। কিন্তু এই সরকার কিন্তু সমঝোতা করেছে ইসরায়েলের সঙ্গে এবং দিয়ে দিয়েছে। তো আমি হুম, যেটা বলতে চাচ্ছি যে সর্বোপরি যে ইরান এই মুহূর্তে একা। এবং হুম, আমি এটা সামারিতে বলবো, ইরানকে তিনটা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। একটা হচ্ছে ইসরায়েল, ইসরায়েলের যে অ্যালাই যারা প্রকাশ্যে যুদ্ধ করছে, পশ্চিমারা। দ্বিতীয়ত হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের যে অগণতান্ত্রিক দালাল গোষ্ঠী আছে, আর হুম, নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তারা যারা ইসরায়েলের সঙ্গে আঁতাত করেছে, সৌদি আরব, জর্দান, সম্প্রতি সিরিয়া, মিশর, এই দেশগুলা, এদের সঙ্গে তাদের যুদ্ধ করতে হচ্ছে। কাতার, বাহরাইন সবাই আছে। আর থার্ড গ্রুপ হচ্ছে এই যে আপনার যারা শিয়া সুন্নি দ্বন্দ্ব উস্কে দিয়ে ইরানকে ঘায়েল করার চেষ্টা করছে, এই যে তথাকথিত এই যে ইসলামপন্থী যারা, আমি মনে করি যে এই যে ইসলামপন্থী নামে যারা আছে, এরা আসলে এটা এটা একটা প্যাকেজ, এটা এটা দীর্ঘমেয়াদী। গত কয়েক শতাব্দীর যে ইউরোপের যে রাজনীতি, অটোমান সাম্রাজ্যকে ভেঙে দেওয়া, দুর্বল করার যে রাজনীতি শুরু হয়েছিল সেই 18 শতকে, মুসলমানদের মধ্যে বিভাদ বিভাজন তৈরি করে, মানে জি। অটোমানদের সঙ্গে তো ইউরোপের একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বে অটোমানদের পতন ঘটানোর যে রাজনীতি, এই বর্তমানে এখন যারা ইসলামপন্থী বা তার মানে আপনি সবকিছু মিলিয়ে বলতে যাচ্ছেন কি যে ইরান হারতে যাচ্ছে উম, এবারও? এইটা ধরেন আসলে বলা মুশকিল হারবে কিনা, কিন্তু আমাদেরকে আবার এটা একটু শেষ করার আগে এইটা বলি, এই মুহূর্ত পর্যন্ত ইরান যা করেছে সেটা কিন্তু একবারে কম করে নাই। হুম, এইরকম একটা একা প্রকাশ্যে তাকে কেউ সমর্থন করছে না, যুদ্ধের ময়দানে মুখে মুখে বলছে, কিন্তু ধরেন তার সপক্ষে কেউ নাই, এগিয়ে আসছে না। ওই অবস্থায় ওরা মনে হয় 200-র বেশি মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলকে লক্ষ্য করে। 20-22টা শেষ পর্যন্ত ভূমিতে পড়েছে। এই যে 20-22টা ভূমিতে যে তারা ফেলতে পারছে, এবং ইসরায়েলের যে দুর্ভেদ্য যে নিরাপত্তা কর্তা আমরা শুনি, তাদের যে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের কথা যে শুনি, সেটাকে ভেদ করে এই রকম একটা দুরূহ অবস্থায় পৌঁছে যাওয়া, আমি মনে করি সেটাও কম কিছু না। এখন হুম, ক্ষয়ক্ষতির দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে অবশ্যই ইরানের ক্ষয়ক্ষতি হত্যা বেশি হচ্ছে। কিন্তু হুম, যদি আপনি জয় পরাজয়ের স্ট্র্যাটেজিক জায়গা থেকে জয় পরাজয় নির্ধারণের কথা বলেন, আমি বলবো ইরান এগিয়ে আছে। কারণ এই রকম একটা মানে সারা বিশ্বের সঙ্গে একা লড়াই লড়াই করে যে গত 3-4 দিন ধরে তারা টিকে আছে এবং শেষ পর্যন্ত তারা ইসরায়েলের ভূমিতে হামলা করতে পেরেছে, এটা একটা বড় বিষয়। কারণ 1973-এর আরব ইসরায়েল যুদ্ধের পরে ইসরায়েলের ভূমিতে কিন্তু এইরকম বড় আকারে আর কেউ হামলা করতে পারে নাই। হিজবুল্লাহরা দুই একটা রকেট টকেট ছুটতো মাঝে মাঝে, হামাস ছুটতো এদিক সেদিক, কিন্তু ধরেন একদম এইরকম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা, সেইটা কিন্তু মুখের কথা না, কারণ এটাতে যে প্রমাণ এখনো পর্যন্ত হামলা চলছে। আমরা অনুষ্ঠান শুরু করার সময়ও আমি ইসরায়েলের দেখেছি যে সিকিউরিটি হামলা যত চলছে। টাইট এবং ইরান দুর্ভেদ্য ইরান বলা হয় ইসরায়েলের উপর অত। হামলা আমি চালিয়েছে এবং ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। আমি আমি একটা লাইনে শেষ এবং করছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন দেখা যাচ্ছে আর ঘরে থাকেন না, তিনি বাংকারে লুকিয়ে থাকেন, এই চিত্র আমরা আমি দেখতে পেয়েছি। এক লাইনে শেষ করছি। হুম, ইসরায়েলকে যতটা শক্তিশালী দুর্ভেদ্য মনে করা হয়, আসলে ততটা না।
ইসরায়েলকে রক্ষা করতে। এটা এবার প্রমাণ হয়ে গেছে, এটা এবার প্রমাণিত হয়ে গেছে যে ইসরায়েল যে সারা বিশ্বের সবচেয়ে বেশি সিকিউরড একটা দেশ, মানে কোনো বোমা কোনো যুদ্ধ তাদেরকে আঘাত করতে পারবে না, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং ওই যে আয়রন ডোম তথাকথিত, যে আয়রন ডোম থাকার কারণে তাদেরকে কেউই আকাশপথে কোনোভাবে আক্রমণ করতে পারবে না, এটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। তাদেরকে আসলে রক্ষা করছে, আমি বললাম এই যে এই দালাল কতগুলা দেশ আছে, সৌদি আরব, জর্দান, সিরিয়া, এরা, আর হুম। হচ্ছে গোটা বিশ্ব।